অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি, তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে, এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে গিয়েছিলে? তো এই মেয়ের বিয়ে খেতে আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষেপে কথাগুলো বলল মিসেস রোকেয়া বেগম। নাদিয়া বেগম স্তব্ধ করে বলল, উফ উফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে। মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। রোকেয়া বেগম বিরক্ত মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, শুনলে শুনবে, ভুল কিছুতেও বলেনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গভীর কণ্ঠ বললেন, এসব আবল তাবল কথা কেন বলছো? আর সিরাতের মতো ছিল না এই বিয়েতে। ও তো হানাফকে বিয়ে করতে রাজি হতে চাইছিল না, পরে ওর বাবার কথা রাখতে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বোঝাতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছা করে প্রথমে রাজি হয়নি, জানি কেউ একে দোষারোপ করতে না পারে। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গভীর কণ্ঠে বললেন, সবাইকে নিজের মতো মনে করো না, তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের আপন মনটা বুঝতে পারলেন, কিন্তু কিছু বলল না। আর হাত থেকে ফুলের ডালটা বিছানার ওপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুমে ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, ডালটা বারান্দায় রেখে ভেতরে আসলো। রুমে আসতেই দেখলো অন্য মানুষজ্ঞ হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে গিয়ে এলো। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগম সব কথায় তার কর্ণকুহরে হয়েছে হঠাৎ মাথায় করে। সুপট সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহ সিরাতের মাথায় হাত বোলাতে বোলাতে হেসে বলল, ভয় কোনো পাচ্ছ মা? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মুহূর্তে চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত কখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই, আমি আছি তো, শুধুমাত্র আমি আছি তো পাশে। এই কথাটাই অনেক, যথেষ্ট। মনে সাহস জাগাতে, মন ভরসা পঞ্চয় করতে কিছু। এই কথাটা অনেক দুর্বল লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যাতে হলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়িয়ে দেয় যেত। সিরাতের ভাবনায় ছাদ ঘুরিয়ে নাদিয়া বেগম বললেন, চলো বিছানায় বসো। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল, তুমি বসো মা, আমি এক্ষুনি আছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেল। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে, শুধুমাত্র দুদিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের মধ্যে যে করুণা রয়েছে সে তো কখনোই চায়নি করুণার পাত্রী হতে। তাহলে ভাগ্য কেন তার বাধ্যে করলো করুণার পাত্রী? হয়তো হয়তো ভাগ্য নিষ্ঠুর, সবসময় নিষ্ঠুরতায় পরিচয় দেওয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যর পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আর্দ্রনাদের সাথে। আর্দ্রনাদ নিজে থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল, বিষয়টা হচ্ছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পর দিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তাকমা থেকে বিধবার তাকমা লেগে তার গায়ে। সব জানে আদ্রানাথ তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের আসরে এ কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন তিনি। আর আর্দ্রনাদও কোনো
কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্রী হয়ে সিরাত সবার অপমানের হাত থেকে বাঁচতে কখনোই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের ভরস বুঝতে পারে সিরাত। দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাত খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করেছে। সিরাত পাশে বসে ভাত মেখে তার সামনে ধরলো। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহার সিরাত খেপে খেপে অবাক হচ্ছে। অল্প সময়ে অনেকটা আপন করে নিয়েছে তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখের ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুতভাবে লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে, আর সে এই খাবারের ভেতর লুকিয়ে রয়েছে মৃদু স্নেহ। স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করতো, ইস যদি তারও মা বেঁচে থাকতো তাহলে তাকে হয়তো তার মায়ের মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মৃত্যু স্নেহ ছায়া পেল সিরাত। ছোট থেকে তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচার অবহেলার পাত্র হয়ে তার বড় হওয়ায় এক রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিল। সবে ওটি থেকে বের হলো হানাফ নিজের কেবিনে এসে গায়ের প্যান্ট খুলে চেয়ারের ওপরে রাখলো। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার ওপর মাথা নিয়ে রাখলো। মাথা ভর হয়ে রয়েছে তার। ফোনের আওয়াজ। মাথা তুলে ফোনের দিকে তাকালো। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। হানা ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে অ্যাপেন্ডেন্টটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত আপনের ভারী বেনারসি পেট নরমাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্থির হচ্ছিল তার অনেক। মাথা যন্ত্রণা মরে যাওয়ার উপক্রম তার শরীরের যেন ছেড়ে দিচ্ছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা বাজে 15 মিনিট। তার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তির নাম হানাফ। শুধু এইটুকু জানে সিরাত, তাকে এখন দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানো হয়নি। সিরাতের এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছিল হানাফ। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে তাই গিয়েছে। সিরাত বিছানায় গা হেলিয়ে দিয়ে দিল। আর বসে থেকে সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানা শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর হানাফ দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমে আসতেই চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে। রুমের জানালা খোলা, বাহিরের বাতাসে রুম ঠান্ডা হাওয়ায় তৈরি করেছে। সেগুন তো এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে হানাফ। সেই তাকানো বেশি সময় স্থায়ী হলো না। হানাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকালো। অর্ধ ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কার্ডারেট করেছে, গিয়ে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তয়লা দিয়ে চুল মুছতে মুছতে বের হলো হানাফ। পরানো সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। তয়লা চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো। মানু স্থির করলো সোফায় ঘুমাবে সে। বিছানার কাছে এগিয়ে গেলে বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। হানাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই হানাফকে দেখে
চিৎকার করলো। হানাফ চমকে সোজা হয়ে দাঁড়ালো। সে পুরো থমকে গেল। সিরাত উঠে বসে যা বলে তা শুনে হানাফ পুরো অবাক। কে কোথায় আছো? বাসায় ডাকাত পড়েছে, কেউ আমাকে বাঁচাও। হানাফ সিরাতের কথা শুনে বালিশ হাত থেকে থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাত কোথায়? হানাফ পুরো সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমে ডাকাত দেখলো কোথায়? সিরাত হানাফের হাতের বালিশের দিকে তাকিয়ে বলল, ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে নিয়েছিলেন। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। হানাফ বুঝতে পারলো সিরাত তাকেই ডাকাত বলছে। কথাটা বোধগম্য হতেই হানাফের মুখ রেগে ফুলে উঠল। চেয়াল শক্ত করে বলল, এই মেয়ে, আমাকে তোমার ডাকাত মনে হয়? হানাফের এমন কণ্ঠ হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে হানাফকে এভাবে দেখা যা মাথায় আসছে তাই বলে ফেলেছে। সিরাত হানাফের মুখের দিকে স্থির দৃষ্টিতে নিক্ষেপ করল। না, একে দেখে তো ডাকাত মনে হয় না। ডাকাত তো আরো ভয়ঙ্কর। ডাকাতদের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এরও তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কে? পরিচিত তো না। এত রাতে রুমে অপরিচিত কেউ দেখলে খুব অস্থিরত্ব লাগছে তার। সিরাত প্রশ্নতুক্ত কণ্ঠে বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কী করে হলো আপনার? হানাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, আমার রুমে বসে আমাকেই জালিশ করছো। রুমে আসার সাহস কী করে হলো আমার? সিরাত অবাক নয়ে তাকিয়ে বলল, এটা আপনার রুম? হানাফ বিরক্ত নিয়ে বলল, কোন সাহসে? কেন, সন্দেহ আছে? সিরাত আমানে বলল, হ্যাঁ। হানাফ কে ভ্রু উঁচু করে সিরাতের দিকে তাকালো। সিরাত হানাফের তাকানো দেখে নির্বিকার কণ্ঠে বলল, আপনি হানাফ? হানাফ কিছু বলল না। বালিশ হাতে নিয়ে সোফার কাছে গেল। সোফার ওপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেয়ালের লাইটের সুইচ অফ করলো। বেডের পাশে সুইচ সাইড টেবিলের ওপর রাখা। টেবিল ল্যাপটপ জ্বালালো। টেবিলের ল্যাপটপের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভিতর। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে হানাফের কর্মকাণ্ড দেখছে। হানাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। হানাফ চোখ উপক্রম হাত ভাঁজ করে রেখে বলল, শুধু নাম জেনেই একজনকে বিয়ে করলে, এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিলে তাকে আমি বলবো বলে বিশ্বাস করতে? এখন মানুষ এতটা কিভাবে বোকা হয়? তোমারও তো বোকা আর বিরক্ত মানুষের জন্য সমাজে যেতে ঝামেলা। হানাফের কথা শুনে নিজের অজান্তে চোখ বয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। হানাফ পুনরায় বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিন আমি সোফায় ঘুমাতে পারবো না। সপ্তাহে 4 দিন তুমি আর 3 দিন আমি সোফায় ঘুমাবো। আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি তোমার মতো, আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না। নির্বে অর্শ ঝিনুক দিয়েছে। ক্লান্ত কোথায় হানাফের দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সীমাকরণ মেলাচ্ছে। তার জীবনে কত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তাও ছিল নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন কারণায় পাত্রী হয়ে থাকতে হবে। আর ভাবতে পারছো না কিছু? প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত। চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে। কিছু সময় হয়েছে, এখনো পুরোপুরি আলো ফোটেনি। চারদিকে পাখির কিচমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসলো নামাজ পড়ার জন্য। অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজে
গুছতে লাগলো। রুমের চারিদিকে চোখ বুলালো, দৃষ্টি স্থির হলো ওয়াশার ব্রেডের ওপর। সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে। সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। জায়নামাজে হাত নিয়ে নিচে বিছানায় নামাজ পড়তে শুরু করলো। নামাজ শেষ করে অর্থস্থানে গুজিয়ে রেখেছেন জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে এলো বারান্দায়। বারান্দায় রয়েছে কক্রোচের সৌন্দর্য। তুলনায় কক্রোচের সৌন্দর্য বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাঁই দেয়, কিন্তু এই সৌন্দর্য বিমোহিত হয়ে সম্পূর্ণ করলো একটি তার ভয়ানক রূপ দেখায়। শরীরের অসংখ্য কাটা ভর্তি, যে সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। কাটা ষাট হর্বগ্রোট পরিবারের উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন রয়েছে পানি সংকনের আধা ধারণ ক্ষমতা। মরুভূমির প্রচণ্ড উপত্যকা বেহ হাওয়াতের ককটট পানি সারাক্ষণ করতে পারে বলে ককটটেস 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। কক্সেট ঘরের ভেতরে টেবিলে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ককটচট গাছ লাগানো রয়েছে। সিরাত দেওয়ালে পিঠ থেকে নিচে বসে পড়ল। তার দৃষ্টি বাহিরের দিকে স্থির। বাইরে এক ছিগন্ত পরিবেশ, ছিগন্ত বাতাস, ছিগন্ত চোখ বন্ধ করে জোড়া নিঃশ্বাস নিল, আবারও ত্যাগ করলো। এই সময়ে বাতাস আশ্চর্যজনক ভালো। সিরাত দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। বাহিরে পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারদিকে পর্যবেক্ষণ করে বুঝলো সকাল হয়েছে, অনেক সময় হয়ে গেছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। সোফায় হানাফ নেই, রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে 25 মিনিট। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখ মুখ খিচে উপরে তাকিয়ে দেখল হানাফ কপালে রোল ভেজা ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে। গভীর কণ্ঠে হানাফ বলল, গাধা নাকি তুমি, দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, আমি না হয় দেখতে চলতে পারি না, আর আপনি নিজে অন্ধর মতো চলতেছিলেন কেন? হানাফের ঠিকই কর্ণকুহুর হয়েছে। রিশাতের কথাগুলো কপালে আরও সূক্ষ্ম ভাস বলল, কি বললে? সিরাত হানাফের দিকে তাকিয়ে নির্বিকার ভাঙিতে বলল, কিছু না। হানাফ কিছু বলতে যাবে, কিন্তু ফোনে আসতেই কিছু বলল না। ফোনে কান দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত হানাফের জার পানে তাকিয়ে রইল। হানাফের পরানো সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মুলার ড্রেস। হানাফ দেখতে ফর্সা, তার ওপর গালে চাপদাড়ি। দেখতে সুন্দর হলেও কি হয়েছে? ব্যবহারে ভয়ানক, যা সময় দেখলে শুধুই মেজাজ। ককটশটের মতো। ককটশট যেমন দেখতে সুন্দর, তেমন ধরতে গেলে কাটা ফসে। আর উনিও তেমন দেখতে সুন্দর, কিন্তু কথা বলে কাটার মতো বলে। মেয়ে ককশটাট। কথাগুলো আমনতে বলে বেরিয়ে গেল সিরাতকে সিঁড়ি বয়ে নামতে দেখে নাদিয়া বেগম বলল, হানাফ কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি ফোনে কথা বলছেন, আমি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতে ছিল। সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগমের রান্না ঘরের দিকে তাকিয়ে রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, জুসের জায়গা নিয়ে আয় তাড়াতাড়ি।
জগটা নিয়ে আয় তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমের থামকিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি। বলেই সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যেতেই সিরাতের চোখ পড়ল রোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্ত নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন। সিরাত স্তব্ধ করলো, অন্যদিকে তাকাতে থাকলো। খেয়াল করলো রোকেয়া বেগমের হাত পাশেই জুসের জগ রাখা আছে। সিরাত ধীর পায়ে নিচে গিয়ে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাঁপ ছেড়ে বাঁচলো। জুসের জগ টেনে টেবিলের ওপর রাখলো। টেবিলের এক কোণে বসে হানা ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাস জুস ঢেলে হানাপকে দিতে বলল। সিরাত একটা গ্লাস জুস ঢেলে হানাপের পাশে রাখতেই হানাপ সিরাতের দিকে তাকালো। হানাপের চোখে চোখ পড়তেই সিরাত অস্থিরত্ব লাগলো। চোখ দ্রুত সরিয়ে অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম কিছু একটা বলতে হানাপের রাগ রাগ রাগের খাবার রেখে উঠে দাঁড়ালো। হানাপের এমন কাণ্ড সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছি, এখন আবার কেন কিছু আমার পক্ষে করা সম্ভব না মা। মিসেস নাদিয়া বেগম গভীর কণ্ঠে বলল, বিয়ে যখন করলেই এখন সবার কাছে স্ত্রী পরিচয় দিতে সমস্যা কি? হানাপ বিরক্ত নিয়ে এইবার সিরাতের দিকে তাকালো। হানাপের বিরক্ত মাখা নজর সিরাতের চোখে পড়ছে। হানাপ পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গভীর কণ্ঠে বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনোদিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না। মেয়েটা বিধবা আর আমি বিয়ের আসরে বিয়ে ভাঙে গেছে। সমাজের লোক লজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করেছি, শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করবে করা বেকার। কথাগুলো বলেই টেবিলের ওপর থেকে ফোন নিয়ে হানাপ চলে গেল। হানাপের কথাগুলো শুনে সিরাতের চোখে জল ঝল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশের ছাপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে হানাপের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল হানাপ সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণা পাত্রী বানিয়ে দিল। নাদিয়া বেগম কেন মুখে এখন সিরাতের সাথে কথা বলল না? তিনি অনুতপ্ত চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চালানা তখন কোনো অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচয় করা লাগবে। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক। আবার কেন কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে স্নেহ হাসি দিল সিরাত। মনে তার সাহস যন্ত্রণা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে স্থান হাসি বজায় রেখে বলল, আমি ওপরে রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিরাত দ্রুত উপরে চলে গেল। রোকেয়া বেগম চেয়ার টেনে বসে বলল, আমাদের হানাফের জীবনটা ধ্বংস করে দিল তুমি। নিজের মতো ছেলের ওপর চাপিয়ে দিলে, তাও এমন একটা অপয়া মেয়ের জন্য। নাদিয়া বেগম গভীর চোখ রোকেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, সিরাত সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই। শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলে নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তাও আবার খাওয়া হলো না। সিরাত দেওয়ালের হেলান দিয়ে বসে রয়েছে, চোখ দিয়ে তার
অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। উনি ঠিকই বলছেন, বিধবা মানে এই সমাজে তার কোনো মূল্য নেই। বেঁচে থাকা আমাদের জন্য তিক্ততা, আর ওপরে আবার ভরা আশার বিয়ে ভেঙেছে, যার কারণে আমি বিধবা। আমার আগে একটা বিয়ে ছিল, বিয়ে পরের দিনই আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজের সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন রয়েছে। আমার সাথে উনি আমাকে বিয়ে না করলেও হয়তো আমাকে সমাজে কোথাও মরে যেতে হতো। উনি অনেক করেছেন আমার জন্য, আর কিছুর প্রয়োজন নেই আমার। তোমার ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাবো। আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছে, এটাই অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নেই বা দিতে পারলো, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়ালো। ভাগ্যে তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে ধস্তত্ব করে বেডের দিকে তাকালো। বেড শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল, পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো। তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো। তারপর রুমে এসে বেড গুছিয়ে রাখলো। রুম পুরো গোছানো। রুম দেখে বোঝা যাচ্ছে হানাফ খুব পরিপাটি। সিরাত লাকেজ থেকে একটা শাড়ি বের করে গোসল চলে গেল। নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতে ছিল হানাফ। পরানো সাদা প্যান্ট, খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখতে আসে হানাফ। তখন তার কেবিনে কেউ প্রবেশ করলো। চেয়ার টেনে হানাফের সামনে বসলো দেশের বিখ্যাত হার্ট সার্জন মেয়ে হানাফ চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেড হার্ট সার্জনদের তালিকায় অনুগতি হয়ে রয়েছে। তা নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না। গোপনে বিয়ে করেছে হানাফ। চোখ তুলে সামনে তাকালো। তার সামনে এক হাস্যজ্জ্বল মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে আছে হাসির রেখা। হানাফ নির্বিকার কণ্ঠে বলল, তুমি এখানে? মেয়েটি জবাবে বলল, কেন, আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে হানাফ বলল, ফালতু কথা কেমনে বলা যায়, জঙ্গি করছি তাই বলে। মেয়েটি হতাশে ভাঙিতে বলল, আজকে আছি আর এই হসপিটালটা জয়েন করেছি। হানাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হাতে রোগীর রিপোর্ট নিয়ে বলল, আমাকে যেতে হবে রোগী দেখতে। বসায় কি একসাথে যাবি? মেয়েটি হাস্যোচ্চোক মাথা নাড়িয়ে বলল, হুম। হানাফ মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলল, চলে গেল। ঘড়িতে 3টার কাঁটা ছুঁয়ে ছুঁয়ে নাদিয়া বেগম ক্লান্ত দেহ সোফায় এলিয়ে দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠ শুনে সিরাত দ্রুত নিচে আসলো। নাদিয়া বেগম অনেক আগে একটা কাজের জন্য বের হচ্ছিল। এই দুপুরে গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাহিরে রোদে প্রত্যঙ্গ অনেক। উনি কোথায় গিয়েছিল তা বাড়ির কেউ জানেনি। সিরাত এক গ্লাস পানি এনে দিল। তা এক মুহূর্তে দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়ে বললেন, বুঝলে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকে হয়েছে, তাই আসলে দেরি হয়েছে। দুপুরে খেয়েছো? সিরাত না সুযোগ মাথা নাড়ালো। নাদিয়া বেগম ব্যস্তব্য হয়ে বলল, এখনো খায়নি কেন? সকালে তো কিচ্ছু খাওনি। সিরাত নাদিয়া বেগমের রাস্তা হয়ে দেখে শান্ত কণ্ঠে বলল, আসলে একে খেতে ইচ্ছা করছিল না, তার আপনের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আপনিও তো সকালে কিচ্ছু খাননি। নাদিয়া বেগম দীর্ঘ শ্বাস ফেলে
ফেললো। সকাল যে ঠান্ডা হলো, তারপর আবার খাওয়া গলা থেকে কিভাবে নামবে। সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতে তার অনেক অনুতপ্ত বোধ কাজ করছে। এমন সময় করে কণ্ঠ শুনে নাদিয়া বেগম আমার। সিরাত পেছনে ফিরে তাকালো। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মা? তিক্তা গলা শুকিয়ে যাচ্ছে অনেক। অবশ্যই রহিম চাচা, আপনি ভিতরে আসুন। সিরাত মা, একটু ওনার এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। লোকটি ভিতরে এসে নাদিয়া বেগমের সামনে দাঁড়ালো। সিরাত উপরে নিচে মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাস লোকটির হাতে দিয়ে তিনি দ্রুত পানি পান করলো। দেখেই বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণা। তিনি পানি পান করে বলল, এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা, আমি বাড়ি গেলাম। দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের বাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়ে বলল, আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি সম্মানিত জানিয়ে বলল, না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যে শান্তিমতো খাবো। নাদিয়া বেগম বিরক্ত নিয়ে বললেন, বয়স তো অনেক হলো চাচা, এখনো কি সিগারেট খান? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখে বলল, সবাই তো তাই বলে মা, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলল উঠল, সিগারেট খাওয়া ছাড়া দেওয়া যায়, শুধু মনে বলা লাগে। আমরা যদি ছাড়তে পারবো না, তাহলে কখনো সেই জিনিসটা ছাড়া সম্ভব না। আর আমরা যদি জানি সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, তাহলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। রহিম চাচা হাসি মুখে বলল, সিগারেট কোন ক্ষতি করে না মা? আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত আমতা পোষণ করে বলল, হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে বিরক্ত, বুঝতে পারল না, সে তো অনেক ক্ষতি দেখতে পাচ্ছে। সিরাত বুঝতে পারল রহিম চাচা তা কথা কিছু বুঝতে পারেনি। সিরাত বলল, আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসে যায়। ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এর বায়ুথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্ত প্রবেশ করে। ধূমপান ফুসফুসে বায়ুথলিকে ধ্বংস করে এবং বায়ুথলি ধ্বংস হলে নতুন করে তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকায় আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসে ক্ষতি হয়ে থাকে। এ থেকে শুরু হয় শ্বাসকষ্টের রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাওয়া উপায় নেই। ধূমপান কারণ ফুসফুসে ক্যান্সার হতে পারে। শুধু ফুসফুসে না, আরও অনেক জায়গা হতে পারে শুধু ধূমপানের কারণে। ধূমপানের অনেক হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি দুজন ধূমপান খাওয়া ব্যক্তির মধ্যে একজন মৃত্যুবরণ করে ধূমপানের কারণে। একজন সিগারেট খাওয়া মানুষ সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়ার 20 মিনিট মধ্যে হার্টবিট আর ব্লাড প্রবেশ স্বাভাবিক হতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেন পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বনেট অক্সিজেন দূর হয়ে যায়। নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 72 ঘন্টার মধ্যে শ্বাসত্ব প্রসারিত হওয়া শুরু করে যায়, ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই নেমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতিকারণ দিয়ে এগুলো কথা রেখে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়।
এক শ্বাসে কথাগুলো বলে থামলো সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারায় অনেকটাই বুঝেছে। তিনি হাসি মুখে বলল, এখন থেকে তোমার কথা মাথায় রাখবো মা। এগুলো মনে থাকলে আর সিগারেট খেতে মন চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতি করা বোকামি। তখনই কেউ বলে উঠল, বা তুমি তো দেখি অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে হানাপ আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হানাপ মুখ দোনায় সিগারেটে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগে দিয়ে সিরাতের কথাগুলো শুনছিল সে। মেয়েটি এসে সিরাতকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসি মুখে মেয়েটিকে জড়িয়ে ধরল। অবাক পানে সেই দিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।